কানামাছি খেলার সময় হঠাৎ কারো ধাক্কা খেতেই সেই ব্যক্তির ওপর পড়ে গেল নীর। পড়েনি, সেই ব্যক্তি তাকে আঁকড়ে ধরে ফেলল। নীর তাল সামলাতে না পেরে সেই ব্যক্তির পরনের পাঞ্জাবির কলার দুমুঠে আঁকড়ে ধরল। প্রথমে তো মনের খুশিতে আত্মহারা হয়েছে যে এবার বুঝি কাউকে ধরতে পেরেছে নীর, কিন্তু মুহূর্তেই তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল যে এই দেহখানা কোনো মেয়ের নয়, আর সে কোনো ছেলের পাঞ্জাবির কলার ধরেছে। বড় কথা হলো মেয়েরা কেউ পাঞ্জাবি পরবে না, আর তাদের খেলার মাঝে কোনো ছেলে ছিল না। তবে এই ছেলে এলো থেকে? বেলা 10টা, নভেম্বরে ঠান্ডা হাওয়ার মাঝে সূর্য মামার দেখা মিলেছে, তাই তো ঠিক করেছে কানামাছি খেলবে। যেই ভাবার সেই কাজ। মোখলেসুর রহমানের বাড়ির উঠোনে একসাথে কানামাছি খেলছিল সাফা, সানা, সাবিহা, ঋতু ও নীল। সাফা, সানা, সাবিহা ও ঋতু এই বাড়ির মেয়ে। নীলের বাসা তাদের বাসার পাশেই। সবার মধ্যকার বয়স, একটু এদিক সেদিক বলে বেশ ভালো সম্পর্ক তাদের মধ্যে। সবার বাড়ি শেষ হতে এবার বাড়ি এলো নীরের। নিজের চোখের উপর কাপড় বেঁধে লেগে পড়ল সে, কিন্তু কি হলো বেশ চেষ্টা করেও কাউকেই ধরতে পারল না। অবশেষে যাকে ধরে মনের আনন্দে মেতে উঠল, মুহূর্তেই বুঝতে পারল সে আগন্তুক ব্যক্তি কোনো পুরুষ। কিন্তু এই সময় তো বাড়িতে পুরুষগুলো নীরের জানা মতে বাইরে, আর বাকি রইল সায়ান, ঋতুর ভাই। সে তো ঘুমিয়ে আছে। তবে এই সময় কে? আপনি ঠিক আছেন তো? আগন্তুক ব্যক্তির কথায় যেন ঘোর কাটল নীরের। নিজেকে সামলে নিয়ে চোখের কাপড় খুলল। খানিক অপ্রস্তুত হলো। শক্তপোক্ত পেটানো দেহে সাদা পাঞ্জাবি, গায়ে কালো শাল জড়ানো, ফোলা ফোলা চোখ। চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে ঘুমে মগ্ন হতে চাইছে। কালো ফ্রেমের মোটা চশমা চোখে, জোড়া ভ্রু, সরু নাক, হলদে বর্ণে খোঁচা খোঁচা চাপ দাড়ি। নীর সেই ব্যক্তির দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করে। মুহূর্তেই কারো কথা নিজের কানে শুনতে পেয়ে দৃষ্টি সরিয়ে নিল। নাজ ভাইয়া, তুমি কখন এসেছো? ঋতু চোখ মুখ কুচকে প্রশ্ন ছুড়ল। 2 দিন আগে যখন তুই তোর নানুর বাসায় ছিলি। ঋতুর মনে পড়ে কাল রাতেই নানু বাসা থেকে ফিরে একদম ঘুমিয়ে গিয়েছিল, তাই হয়তো আর দেখা হয়নি। ঋতু 2 হাত কোমরে রেখে বলল, এতদিন পর বিদেশ থেকে এসেছো, কিন্তু কিছু নিয়ে আসোনি যে? এটা কিন্তু একদম ঠিক নয়। মানুষ বিদেশ থেকে আসলে কত কিছু নিয়ে আসে, আর তুমি কি না এভাবেই চলে এলে? সেই কিছু কি দেওয়ার সুযোগ দিয়েছিস তুই? ঋতুর কথাই হেসে উত্তর দিল নওয়াজ। আচ্ছা, সব কথা পরে হইব, সবাই নাচতে খাইতে আহো। পেছন থেকে সালেহা বেগম বলে উঠলেন। নওয়াজের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। আরে দাদি, নাজ ভাই রে পেয়ে আমাদের ভুলেই গেছো। কি সুন্দর ভাইয়াকে হাত ধরে নিয়ে যাচ্ছ। এত বছর পর আমার নাতি আইছে, তোরে তো একটু যত্ন করতেই হইব। আরে ডার্লিং, তুমি দেখি আমাকে আগের মতোই ভালোবাসো। তুমি আমার ভালোবাসা, ভালোবাসা কি এত সহজে ভুলান যায়? তুমি আমার আরো উল্টো ভুইলা যাইয়া এতদিন আমার থেকে দূরে বিদেশে আসিলা। আরে আমার ডার্লিং, তোমার কথা মনে পড়ে বলেই তো তোমার ভালোবাসার টানে চলে এলাম। ভালোবেসে তোমার দেশে আনতে এত কিছু করণ লাগতো না, তুমি এমনি আইতা। নওয়াজ তোমার ভালোবাসা হলে আমি কি নামিরার মা? পেছন থেকে বলে উঠলেন মোখলেসুর রহমান। আপনি আমার প্রেম আর নাওজ আমার ভালোবাসা। সালেহা বেগম কথা শুনে সবাই একসাথে হেসে দিল। সালেহা বেগম সবাইকে ঘরে যাওয়ার জন্য তাড়া দিল। সবাই ঘরের দিকে হাঁটা ধরল। নিজের বাসার উদ্দেশ্যে হাঁটা ধরতেই পেছন থেকে সাবিহা বলে উঠল, নির্ভয়া ভেতরে আয়, আমরা একসাথে মিলে নাস্তা করব। নীর বাধা দিয়ে বলল, আজ না আপু, অন্যদিন, আজ আসি। বলেই চলে গেল। একে একে সবাই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে পড়ল। সবাই খাচ্ছে ও টুকটাক কথা বলছে। খাবার মুখে দিয়ে রাতের ঘটনায় ডুব দিল নওয়াজ। শীতের রাত, শোষ করে গাড়ি চালিয়ে নানু বাড়ি আসছে নওয়াজ। গুগল ম্যাপে রাস্তা দেখছে ও ড্রাইভ করছে। চারপাশে অন্ধকার। ঠিক সেই সময় হঠাৎ করে কিছুর সাথে বাড়ি খায় গাড়ি। নওয়াজ দু চোখ কুঁচকে ফেলে। রেড লাইট দিয়ে স্পষ্ট কোনো নারী ছায়া দেখেছে। ঘটনা এত দ্রুত ঘটল যে তার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো। নওয়াজ তাড়াতাড়ি করে সিট বেল্ট খুলল, দুঠোঁটে উচ্চারণ করলো, ওহ নো শিট, কি হয়ে গেল এটা? কথাটা বলেই দ্রুত গাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখতে পেল গাড়ি থেকে ঠিক 2-3 হাত দূরে পায়ের ওপর হাত দিয়ে বসে আছে। পরনে কালো রঙের সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা দেওয়া, গায়ে চাদর জড়ানো। সময় ব্যয় না করে মেয়েটির দিকে এগিয়ে গেল সে। মেয়েটির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি ঠিক আছেন তো? পায়ে কি বেশি ব্যথা পেয়েছেন?
মেয়েটি চোখ তুলে তাকালো। গোল গোল চোখে নোনা জল স্পষ্ট, চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। নির্জন রাস্তায় সে একা, তার পাশে এই যুবক। শুকনো ঢোক গিলল মেয়েটি। নিজে নিজে উঠে আসার চেষ্টা করলো, কিন্তু পারল না। মেয়েটার অবস্থা দেখে নওয়াজ নিজের হাত এগিয়ে দিয়ে বলল, আমার হাত ধরে উঠুন। আপনি কি পায়ে বেশি ব্যথা পেয়েছেন? মেয়েটি নওয়াজের হাতের দিকে তাকিয়ে তার কথা উপেক্ষা করে নিজেই ওঠার বৃথা চেষ্টা করলো। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তা অতি চেষ্টায় নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। পিছে তাকিয়ে দেখলো না, কেউ নেই। আবার পিছে তাকালো, ভালো করে আশেপাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। মেয়েটির কাণ্ডে অবাক হলো নওয়াজ। কোনো কথা তো বলছে না, শুধু বারবার পিছে এদিক ওদিক তাকাচ্ছে। মেয়েটিকে পর্যবেক্ষণ করে বলল, আই এম সরি, আমি আসলে খেয়াল করিনি। আপনি আমার সাথে চলুন, সামনে কোনো ফার্মেসি থাকলে আপনাকে দেখিয়ে দেব। নওয়াজের কথায় মেয়েটি এবার তার দিকে চোখ তুলে তাকালো। মেয়েটির চোখে এখনো জল চিকচিক করছে, চোখে চিন্তার ছাপ, কপাল কুঁচকানো, ভয়ে এদিক সেদিক তাকাচ্ছে। দেখুন, আমি দুঃখিত আমার জন্য আপনার এমন হলো। এবার মেয়েটি কোনো কথা বলল না। নওয়াজ অবাক হয়ে ভাবলো, মেয়েটি কি কথা বলতে পারে না? এত কিছু বলার পরও কোনো উত্তর দিচ্ছে না, এ আবার কেমন স্বভাব? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনি কি কথা বলতে পারেন না? বোবা নাকি? যত সব আজব মানুষ। খানিকটা রাগী গলায় বলল নওয়াজ। মেয়েটির চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এই এক সমস্যা, ক্ষণিকের ভেতর মাথা গরম হয়ে যায় নওয়াজের। রাগটা খুব বেশি, কন্ট্রোল করতে পারে না। নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কথা বলুন, আমার সাথে চলুন, আমি ডক্টর দেখিয়ে দিব। কোনো প্রয়োজন নেই, ভুল আমার ছিল। আমি আপনার গাড়ির নিচে চলে এসেছি। না, প্রয়োজন আছে। আপনি আমার সাথে চলুন। ডক্টর না দেখালে আপনার পায়ের ব্যথা বেড়ে যেতে পারে। না না না, প্রয়োজন নেই, আমি ডক্টর দেখাবো না। আমি বরং সরি, আমার জন্য আপনার সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, ডক্টর না দেখান, বেশ ভালো। তবে আপনি আমার গাড়িতে আসুন, আপনাকে আমি আপনার বাসায় পৌঁছে দিচ্ছি। তার কোনো দরকার নেই, আমি একা চলে যেতে পারবো। দেখুন, আপনি একা যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। আপনি ঠিকমতো হাঁটতে পারছেন না, আর এমন নির্জন রাস্তায় আমি আপনাকে একা রেখে যেতে চাচ্ছি না। এভাবে একটা ছেলের সাথে রাতের বেলা গাড়ি দিয়ে যাওয়া কি ঠিক হবে? তাও আবার অপরিচিত, চেনা নেই জানা নেই, যদি কোনো ক্ষতি হয়? এভাবে কি কাউকে বিশ্বাস করা যায়? ছেলেটি ভালো না খারাপ তাও তো জানে না। পরক্ষণে ভাবলো একা বাসায় যাওয়া আরো দুষ্কর। দেখুন, আমি জানি সহজে কাউকে বিশ্বাস করা উচিত না, আবার বিশ্বাস করাও যায় না। আপনি আমায় বিশ্বাস করতে পারেন, এতটুকু আপনাকে আশ্বাস দিতে পারি যে আপনাকে আমি সহি সালামত আপনার বাসায় পৌঁছে দেব। আপনি আসুন আমার সাথে। দেখুন, আপনি নিশ্চিন্তে আমার সাথে আসতে পারেন। প্লিজ, আমি রিকোয়েস্ট করব আপনাকে আমার সাথে চলার জন্য। মেয়েটি ভেবে চিন্তে ছেলেটির গাড়িতে বসলো। এভাবে একা রাস্তায় থাকার চেয়ে বরং কারো হেল্প নেওয়া ভালো। আর ছেলেটিকে দেখে কেন জানি বিশ্বাস করতে মন চাইলো। মন তার সাথে যাওয়ার জন্য সায় দিল। তার ভাবনার মাঝে শুনতে পেল, আপনি সিট বেল্ট বেঁধে নিন। আসলে আমি সিট বেল্ট বাঁধতে পারি না। নওয়াজ দ্রুত বজায় রেখে সিট বেল্ট লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে। মেয়েটির চোখে এখন পর্যন্ত আতঙ্ক। বেশ কিছুক্ষণ পর নওয়াজ মেয়েটির মাইন্ড কনভার্ট করার জন্য বলল, আপনি যদি কিছু মনে না করেন, তবে আমি কি আপনার নাম জানতে পারি? নাজনীন ইয়াসমিন নীর। সুন্দর নাম। পুরো রাস্তায় আর কোনো কথা হলো না তাদের। মাঝে ফার্মেসির দোকানের সামনে গাড়ি থামালো নওয়াজ। আপনি বসুন, আমি আসছি। নীর নওয়াজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর হাতে ওষুধের প্যাকেট নিয়ে এলো নওয়াজ। বাসায় যেয়ে ওষুধগুলো খেয়ে নেবেন, ব্যথা কিছুটা হলেও কমবে। এসবের প্রয়োজনই ছিল না, আমি ঠিক আছি। দেখুন, ব্যথা পেয়েছেন এটা বললে আপনি ছোট হয়ে যাবেন না। আপনি ব্যথায় হাঁটতে পর্যন্ত পারছেন না, আর বলছেন যে আপনি ঠিক আছেন। হাউ স্ট্রেঞ্জ। যাই হোক, এভাবে রাতের বেলা একা বের হবেন না, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। নীর এক পলক নওয়াজের পানে তাকালো, আর কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ পর নীরদের বাড়ি চলে এলো। নওয়াজ সিট বেল্ট খুলে দিতেই নীর চলে গেল। নওয়াজ বেশ অবাক হলো। না কোনো থ্যাঙ্কস, না ভালো মন্দ, বেশ অদ্ভুত। নওয়াজ চলে গেল নিজ গন্তব্যে। ভাবনার মাঝে ছেদ কাটলো নওয়াজে। বড় মামি নূর বেগম নওয়াজের প্লেটে রুটি এগিয়ে দিতে দিতে বললেন, আরে নানু ভাই, কারো প্রেমে পড়েছ নাকি? এত কি ভাবো, আমি কিন্তু প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। মুখলিসুর রহমানের কথাই ঠোঁটে হাসি ফুটে উঠল নওয়াজের। বলে উঠল, তেমন কিছু না নানা ভাই। আরে বলো বলো, এত লজ্জা কিসের?
প্রেমে না পড়লে কেউ এমন ভাবনায় ডুবে থাকে না। প্রেমে পড়লে মানুষ অন্যমনস্ক থাকে, নানা ভাবনায় মশগুল থাকে। নওয়াজ নানা ভাইয়ের কথা শুনে ঠোঁট কামড়ে হাসে, একটু ঠাট্টার স্বরেই বলে, তুমি কি প্রেমে পিএইচডি করেছো নাকি নানা ভাই? প্রেম বিশেষজ্ঞ হয়ে গেছো দেখছি। বিয়ের আগে কয়টা প্রেম করেছো? নওয়াজের কথায় কিছুটা হকচকিয়ে যায় নানা ভাই। সালেহা বেগম হেসে ফেলেন। মোখলেসুর রহমান সালেহা বেগমের হাত ধরে বললেন, আমি তো কোনো প্রেম করিনি, শুধু এই একজনকে মন দিয়ে ভালোবেসেছি। সে আর কেউ না, আমার একমাত্র বউ, তোমার নানু। মোখলেসুর রহমানের কথা শুনে সালেহা বেগম লজ্জা পেলেন। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। সালেহা বেগম কাজের কথা বলে ঘর থেকে বের হয়ে গেলেন। আরে দাদি দেখি নতুন বউয়ের মতো লজ্জা পেল। ইস কি সুন্দর ভালোবাসা। সাফার সাথে তাল মিলিয়ে নওয়াজ বলল, সাথে থাকার মানুষ যদি হয় বিশ্বস্ত, যদি থাকে কেউ শক্ত করে হাত ধরার, দিয়ে থাকে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি, যদি থাকে একে অপরের প্রতি সম্মান, তবে আসলেই ভালোবাসা সুন্দর। নানা ভাই প্রসঙ্গ পাল্টে বললেন, আচ্ছা শোনো, তোমার কেমন লাগছে গ্রাম ঘুরতে? এত বছর পর গ্রামে এসছো। বেশ ভালো লাগছে। তবে নানা ভাই, কি এত জরুরি কাজ যে জরুরি তলব করে অনেক বাংলাদেশে আনালে? একটা তো সাবিহা আপু ও বাহাত ভাইয়ের বিয়ে, বিয়ে না হয় হবে, কিন্তু অন্য কাজটা কি? সেটা না হয় তোমার আব্বু আম্মু আসলে দেখে নিও। কিছু আছে বলেই তো তোমাকে আসতে বললাম। আর বিদেশে বা কতদিন থাকবে? তুমিও একবার বিদেশ যেয়েই দেখো, আর আসতে চাইবে না। আমার এত শখ নাই, আর তোমার নানুকে ছেড়ে আমি থাকতে পারবো না। আরে দাদা দেখি দাদি বলতেই পাগল। দাদির জন্য দাদা বিদেশ যেতে চায় না। আজ নওয়াজ ভাইয়ের ঘরে বউ নেই দেখে বিদেশ থেকে দেশে আসতে চায় না। যদি ঘরে বউ থাকতো তবে নওয়াজ ভাইয়া ও দাদার মতো বিদেশ যেতে চাইতো না। ঋতুর কথা শুনে সবাই হেসে দিল। নওয়াজ কিছুই বলল না। এবার তাই তোমার নওয়াজ ভাইয়াকে বিয়ে দিয়ে দেবো। নানা ভাইয়ের কথা শুনে নওয়াজ হাসলো, কোনো উত্তর করল না। খাবার টেবিলে আরো কিছুক্ষণ কথা বলে নওয়াজ নিজের রুমে চলে এলো। একটু বিশ্রাম নেওয়া দরকার। সকালে নামাজ পড়ে নানার সাথে হাঁটতে বেরিয়েছিল, এখন একটু বিশ্রাম না করলেই না। নওয়াজ এসেছে তার নানুর বাড়ি। এই বাসায় নানা, নানু ও বড় মামা, ছোট মামা তাদের পরিবার নিয়ে থাকে। বাড়িটা বেশ পুরনো। নওয়াজের নানু এই বাসায় বিয়ে হয়ে আসেন। বলা চলে খুব পুরনো বাড়ি। শহরের বাড়িগুলোর মতো চাকচিক্যে ভরা নেই, তবে প্রয়োজনীয় সবকিছুই আছে। বলা চলে শান্তি পাই খুব এই বাসায় এলে নওয়াজ। শহরের যান্ত্রিক জীবন থেকে এটা বহুগুণ ভালো। অন্য রকমের প্রশান্তি অনুভব হয়। ক্লান্ত মন ও দেহ যেন এবার বাঁচতে শিখে। সচল মস্তিষ্ক একটু বিশ্রাম পায় গ্রামে এলে। সপ্তাহখানিক থাকবে সেখানে, অন্যরকম শান্তি পাওয়া যায়। তাও আবার 5-5টা বছর পর পা রাখলো নওয়াজ। তার তো বাংলাদেশে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু কি করার, সবার জোরাজোরিতে আসতে হলো। প্রথমত সাবিহা আপুর বিয়ে, আর একটা বিশেষ কারণ। সেই কারণ তার জানা নেই। বিশেষ কি কাজ যেন তার দ্বারা পূরণ হবে, এই জন্য এত জরুরি তলব। মোখলেসুর রহমান নওয়াজের নানা, নয়নপুরে তার বাসা, মধ্যবিত্ত পরিবার। একসময় তিনি গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। সেই সুবাদে সকলের কাছে পরিচিত মুখ তিনি। তার স্ত্রী সালেহা বেগম, 4 ছেলে মেয়ে তার। বড় মেয়ে নামিরা, দ্বিতীয় অজয়নের আম্মু সুমি, তৃতীয় আজাদ রহমান, স্ত্রী নূর বেগম। 3 মেয়ে তাদের, বড় মেয়ে সাবিহা, 2 মেয়ে যমজ সাফা ও সানা, শাহিন রহমান, স্ত্রী সুচি বেগম। 2 ছেলে মেয়ে তাদের, ঋতু ও সায়ান। বিকেল 4টা। নীর মাইশাদের বাসায় যাওয়ার জন্য হাঁটা ধরল। মাইশা হলো নীরের কলেজ ফ্রেন্ড। একসাথে কলেজে পাশ করেছে দুজন। তবে তাদের বাসায় যাওয়ার জন্য রওনা হলো, কারণ মাইশার চাচাতো বোনের বিয়ে কয়েকদিন পর। আর নীর বেশ সুন্দর নকশি কাঁথা তৈরি করতে পারে, তাই নীরের কাছ থেকে নকশি কাঁথা নেবেন। আর সেই নকশি কাঁথা নিয়ে নীর মাইশাদের বাসায় যাচ্ছে। এক হাতে কাঁথা নিয়ে হাঁটতে লাগলো পিচ ঢালা রাস্তা দিয়ে। রাস্তার পাশে সাদা ও হালকা বেগুনি রঙের ফুটে আছে নয়নতারা। নীরের ফুলের প্রতি খুব আকর্ষণ, অন্যরকম ভালো লাগা কাজ করে নীরের মধ্যে। ইস কি সুন্দর! যখনই নীর কোনো ফুল দেখতে পায় চট করে তুলে কানে লাগাবে। যদিও ফুলের সৌন্দর্য গাছে, তাও নীর লোভ সামলাতে পারে না, তাই চটজলদি 2টো ফুল ছিঁড়ে কানে গুজে নিল। আরে নীর নাকি? কই যাও একা একা? নীর পেছন দিকে তাকালো। যা দেখলো তাতে গলা শুকিয়ে গেল তার। বার কয়েক ঢোক গেল। নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। চেয়ারম্যানের ছেলে জুনায়েদ তাকে ইশারা করে কথাগুলো বলছে। আরে
কথা কও না কেন? মুখ কি তালা দিয়ে আটকে রাখছো নাকি? জুনায়েদের পাশে থাকা ছেলেটি বলল, নীল মনে হয় আজকে মুখে গুল লাগাই আইছে, এর লিগা মুখ দিয়া কথা বের হইতেছে না। এই নীর, কি তোর ভাবি লাগে ভাবি, সম্মান দিয়ে কথা ক, নইলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হইব না। দেখুন, আমাকে যেতে দিন। আর আপনার সাথে আমার বিয়ে হয়নি যে উনি আমাকে ভাবি বলবে। চোখ মুখ কুচকে বলল নীর। আরে বিয়া হয় নাই তো কি হয়েছে, শীঘ্রই হইব। তারপর তুমি আমার, তোমার সব কিছুই তো আমার। বলে জুনায়েদ বাঁকা চোখে নীরের পুরো শরীর পর্যবেক্ষণ করতে লাগলো। নীর তড়িঘড়ি করে ওড়নাটা আরো একটু টেনে নিজেকে ঢাকার চেষ্টা করলো। আরে লজ্জা পাইলা নাকি? এত ওড়না নিয়ে টানাটানি করার লাগবো না। আমি তো তোমার আপন মানুষ, তোমার সব কিছু দেখার অধিকার তো আমার আছেই। এখন এত লজ্জা পাইলে বাসর রাইতে কি করব? কথাটা শুনেই পুরো মুখ লাল হয়ে গেল নীরের। একে তো লজ্জায়, দ্বিতীয়ত রাগে। এভাবে কোনো মেয়েকে কি এমন কথা বলে? যত সব সেন্স ছাড়া মানুষ। আমাকে যেতে দিন জুনায়েদ ভাই। বলেই যেতে নিলেন নীরের হাত টেনে ধরে জুনায়েদ। এত তাড়া কিসের? একটু কথা কও আমার লগে, তোমার হবু জমাই লাগি। এত ভাব কেন তুমি? একবার বিয়েটা করি, তোমার ভাব কেমনে বের করতে হয় ভালো করেই জানি। নীর এবার সহ্য করতে পারল না, এক ঝটকায় হাত ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দিল জুনায়েদের গালে। জুনায়েদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, চোখগুলো মুহূর্তেই লাল হয়ে গেল, মুখখানা হিংস্র হয়ে উঠল। আরে শালি, এত ঝাঁজ কেন তোর? কিসের এত গরম? তোর সব গরম যদি আমি না বের করছি, আমার নামও জোনায়েদ না। তোর এই ঝাঁজ কেমনে বের করতে হয় তা এই জোনায়েদ ভালো করেই জানে। নীরে দুই গাল চেপে ধরে বলল জুনায়েদ। আপনার কি ঘরে মা বোন নেই? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ঠিক করে জানেন না? এবার নীরের দিকে তাকিয়ে হাত বাড়ালো জুনায়েদ, উদ্দেশ্য নীরকে চর দিবে। ঠিক সেই সময় পেছন থেকে কোনো পুরুষের সেই হাত ধরে ফেলল। কি সমস্যা ভাই? দেখছি মেয়েটাকে সেই কখন থেকে বিরক্ত করেই যাচ্ছেন। নীর তাকালো সেই পুরুষের দিকে। সেই পুরুষকে চিনতে অসুবিধে হলো না, কারণ বলিষ্ঠ দেহের পুরুষটি হলো নওয়াজ। আরে ভাই, তুই কে? তুই আমগো মধ্যে কেন আইতাছস? দেখুন, আমি কে সেটা দেখতে হবে না আপনার। আমি আপনাদের মধ্যে কোথায় এসেছি? আর আপনি বা কেন রাস্তায় একটা মেয়ের সাথে এমন এমন করছেন? সভ্য ঘরের ছেলেরা কিন্তু এমন করে না। তুই কে? তুই আমার গ্রামে আইয়া আমারে লেকচার দিতেছস? লোকটার কথায় মেজাজ গরম হয়ে গেল নওয়াজের। হাত মুষ্টিবদ্ধ করে উত্তর দিল। গ্রাম তো আপনার একার নয়, আমাদের সবার। আপনার ভাষা ঠিক করুন, তারপর না হয় আমার সাথে কথা বলবেন। শালা, কে তুই? আমারে চিনস? নিজের চরকায় তেল দে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খারাপ হইব। শুনুন, আমি আপনাকে চিনি না এবং চিনতেও চাই না। শুধু বলবো, নেক্সট টাইম কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করা থেকে দূরে থাকবেন। সবাই তো আর আমার মতো ভালো মানুষ না যে আপনার মতো নিকৃষ্ট কীটগুলোকে এইভাবেই ছেড়ে দেবে। অবশ্য আমিও আপনাকে ছেড়ে দিচ্ছি না, শুধু ওয়ার্নিং দিচ্ছি যে নেক্সট টাইম নীরের আশেপাশে দেখলে তখন আপনি আমাকে চিনতে পারবেন। আর মনে রাখবেন, আপনার মতো অসভ্যদের কিভাবে শিক্ষা দিতে হয় তা খুব ভালো করেই জানে এই নওয়াজ তালুকদার। জুনায়েদের শার্টের কলার ঠিক করতে করতে বলল নওয়াজ। চোখে মুখে এখনো রাগ স্পষ্ট। নীর শুধু নওয়াজের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না যে কেন নওয়াজ তার পাশে দাঁড়ালো। জুনায়েদকে আদেশ করলো না, থ্রেট দিল, তাও নীর বুঝলো না। জুনায়েদ কিছু বলতে যাওয়ার আগেই তার ফোনে কলার সাই নীরের দিকে চোখ গরম করে তাকিয়ে চলে যায়। জুনায়েদ চলে যেতে নীর এক পলক নওয়াজের দিকে তাকালো। কেমন আছেন? আপনার পা ব্যথা কমেছে? কোথায় যাচ্ছেন আপনি? কথার মাঝেই নীর হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। নওয়াজ নীরের কোমর আলতো করে ধরে নিল। নীরের এক পাশ নওয়াজের বুকের সাথে লেপটে গেল। নওয়াজ নীরকে ছেড়ে দিল। নীরের গালে লাল আভা ছড়িয়ে পড়ল। নীর কিছু না বলেই এক দৌড় দেয়। তা দেখে হেসে দেয় নওয়াজ। আজব মেয়ে তো বাবা। নওয়াজের কলার সাই সে বাসার দিকে হাঁটা ধরে। মূলত নওয়াজের ছবি তোলার খুব শখ, তাও আবার শীতের বিকেল। তাই ক্যামেরা নিয়ে বের হয়েছিল কিছু ছবি তোলার জন্য। ছবি তোলা শেষে বাড়ির দিকে ফিরতেই মাঝে নীরকে দেখে দাঁড়িয়ে যায়। নওয়াজ, তোমার যেতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, আমি ঠিকভাবে এসেছি। তুমি রাতে খেয়েছো? খেয়েছি। নাও, তোমার আম্মুর সাথে কথা বলো। নওয়াজ, তোর শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, তুমি টেনশন নিও না। আম্মুর কি এমন কাজ যে সেই কাজ আমার দ্বারা পূর্ণ হবে? নানা ভাই কিছু বলছে না?
আমরা পরশুদিন আসছি, তখন সবকিছু জানতে পারবে।